আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 13 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। দিন তো হয়ে গেল, একটা গেম খেলে ফোনটা বের করে অচেনা একটা নম্বরে ডায়াল করলাম। ফোনে মাহিরের বাবার সাথে একটা গেম খেলবো। আমি বললাম, কি খবর আঙ্কেল, ভালো আছেন তো? আমাকে নাকি মারবেন? কই আপনার তো নড়াচড়া নেই। ও রেদওয়ান নাকি? অপেক্ষা করো, হঠাৎ একদিন খবর পেয়ে যাবা। তাছাড়া কয়েকদিন পর আমার মেয়ের বিয়ে, এই জন্য একটু ঠান্ডা আছে। আমি বললাম, ও তাই বলেন? তা কোন কুকুর বিয়ে করতে রাজি হয়েছে আপনার মেয়েকে? মুখ সামলে কথা বল, নইলে আমাকে তো চিনিসই। আমি বললাম, আপনি আমার আবার কি করবেন? একটা কথা বলি, আপনার দ্বিতীয় স্ত্রীকে চিনেন? দ্বিতীয় স্ত্রী মানে? আমি বললাম, ও মনে হয় বিয়েটা লুকিয়ে করেছেন। আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি, আপনাকে তুই করে এখন থেকে বলতে হবে, কারণ কুকিরকে সম্মান দিতে নেই, নইলে ঘেউ ঘেউ করে বেশি করে। আর দ্বিতীয় স্ত্রী লন্ডন প্লাস থাকে, খুব শীঘ্রই আমি তার কাছে যাব, হয়তো মেরেও ফেলতে পারি। সো সবকিছু নজর রাখো, নইলে অনেক বড় বিপদে পড়ে যাবি। বলেই ফোনটা কেটে দিলাম। এখন একটু শান্ত লাগছে। আমার পিছনে বাস দেওয়া, এখন বুঝে মজা, কত ধানের কত চাল। আমি তো ওকে একটু হুমকি দিলাম, যাতে এই কয়েকদিনে ও একটু টেনশনে থাকে। সকালে বসে আছি, হঠাৎ গাড়ির হর্ন শুনলাম আমাদের বাসার কাছে। কিন্তু এই সময় আবার কে আসবে? আমি বললাম, মাহি। মাহি, কি হয়েছে ভাইয়া বলতো, এভাবে ঘরের ভিতরে চিৎকার দেওয়া লাগে? আমি বললাম, যখন দেখি তখন ব্যস্ত, সারাদিন কি শুধু কথাই বলা লাগে? যখন বলছিলাম বিয়ে করবি না, তখন তো না করেছিলি, আর এখন কথা বলা ছাড়াই থাকতে পারিস না। দেখ, ফালতু কথা বলবি না, তোর এসব কথা শোনার আমার সময় নেই। কি হয়েছে এখন বল। আমি বললাম, দেখ তো বাহিরে কে এসেছে, এই সময়ে আবার কে আসবে, তুই দেখতে পারিস না? আরে যাচ্ছে। মাহি জানালায় উকি দিয়ে তাকিয়ে আছে। একটু পর আমার কাছে এসে বলল, ভাইয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আর ওনার বাবা এসেছেন। আমি বললাম, কি? সত্যি বলছি, ওদের গাড়ি দেখলাম, আর আমাদের বাসায় দিকে আসছে। আমি বললাম, আসতে দে, দেখ পরে কি করি। আম্মু রান্নাঘর থেকে এসে বলল, মা দরজা খুলে দে। আমি বললাম, তুমিও কি শুনে ফেলেছ? চুপ কর তো। সাথে সাথে কলিং বেল বাজলো, আর মাহি গিয়ে দরজা খুলে দিল। ম্যাডামের বাবা আর ম্যাডামের সাথে তাসলিমা ভিতরে আসলো, বাকিরা বাহিরে দাঁড়িয়ে আছে। আমি সোফায় ছেড়ে ওদের বসতে দিলাম, তবে ম্যাম আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। বিষয়টা আমার হজম হলো না, হয়তো এখনো ও আমার ওপর রেগে আছে। আম্মু বলল, আমাদের বাড়িতে সম্মানীয় ব্যক্তিরা আসে, আবার কুকুর বিলাইও আসে না। আম্মু এইটুকু বলতেই তাসলিমা পিস্তল হাত দিল। আমি বুঝতে পারছি, তবে ম্যামের মুখটা একটু কালো হয়ে গেল। আমি বললাম, এখন কোনো রিয়াকশন চলবে না। আমার শরীরে হাত দিয়েছে, তখন হয়তো আমি কিছু করিনি, তবে কেউ এটা আমি ভাবে না যে আমার আম্মুর শরীরে হাত দিয়ে চলে যাবে। কলিজাটা টেনে ছিঁড়ে রাস্তার কুকুরকে খাওয়াবো যদি আমার আম্মুর গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করে। আমার এই কথা শুনে তাসলিমায় মাথার চুল করে ফেলল। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ম্যামের বাবা আমার আম্মুর দিকে তাকিয়ে বলল, আপনি আপনার কাজে একটা কথায় আশা করে নিয়ে আয়। ও আপনি তাহলে কি আশা করছেন? আমার ছেলে কেউ মেরে কি আপনাদের শান্তি হয়নি? ম্যাম, আসলে আমি সরি, তখন রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছি, এর জন্যই সরি। আমি বললাম, বাহ বাহ, খুব সুন্দর করে কথা বলেন। সরি না, যখন আমাকে সবার সামনে জুতা দিয়ে মারছিলেন, তখন আপনার এই দুই দুই অক্ষরের সরি কই ছিল, আর এখন আসছেন সরি বলতে? ম্যাম বলল, দেখো রেদওয়ান, যা হয়েছে সব ভুলে যাও, আমি তোমার কাছে ক্ষমা প্রাপ্তি। আম্মু বলল, আপনাকে তো আমি ইচ্ছে করলেও বিপদ থেকে এখানে নামিয়ে ফেলতে পারি, শুধু বলছে দেখি বেঁচে গেলেন। রিয়ার বাবা একটু রাগি চোখে তাকিয়ে বললেন, ও তাই নাকি? আপনি আমার মেয়েকে পথ থেকে নামিয়ে ফেলবেন? চাইলে চেষ্টা করে দেখতে পারেন। রিয়া বলল, বাবা তোমাকে কথা বলতে বলছি, আমি চুপ করে থাকতে পারো না একটু? চুপ থাকো তো একটু, বলতে দিন শুনি আপনার বাবা কি বলতে পারে। আগামী মাসে একটা মেয়েকে ধর্ষণ করিয়ে মেরে ফেলেছেন, মনে আছে তো? নাকি মনে করিয়ে দেওয়া লাগবে? কি? ম্যামের বাবা একটু অবাক হয়ে গেলেন। আম্মুর কাছে হয়তো তিনি এই কথা আশা করেনি, কিন্তু উনি আমার আম্মুকে চিনেন না এখনো। আম্মুর দিকে তাকিয়ে বললেন, আরে কোথাকার কি কথা, আমি কিভাবে জানবো? তাছাড়া এখানে আসছি। ম্যাম বলো, বাবা তুমি চুপ করো, আমি জানতে চাই, আপনি বলুন। আমি বললাম, আমাদের হাতে সময় নেই আপনাদের সাথে কথা বলার মতো, একটু আম্মু আর আমি মিলে থানায় যাব, এখন এখান থেকে যেতে পারেন। ম্যাম বলল, অপমান করলে বুঝি আমাদের? আমি একটু রাগি চোখে তাকিয়ে বললাম, আপনারা যদি মনে করেন অপমান করছি, মনে করেন তাই, আপনাদের সময় দাম না থাকতে পারে, কিন্তু আমাদের সময়ের দাম আছে। আম্মু বলল, দেখো তুমি আমার মেয়ের মতোই, তাই আমি চাই না তুমি এখান থেকে অপমানিত হয়ে যাও। তোমাকে দেখলেই আমার এখন রাগ উঠে। তুমি ছাড়া আমার ছেলের সাথে কেউ এসব করলে শরীরে চামড়া ছিঁড়ে লবণ লাগিয়ে দিতাম। তোমাকে সম্মান করি দেখি বেঁচে গেলে। ম্যাম বলল, সত্যি বলছি।
ম্যাম বলল, সত্যি বলছি, ওই দিন আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমি অপরাধী না। প্রথমে আমার হাত কাটলেন, এরপরেও শাস্তি হলো না, জুতো দিয়ে সবার সামনে পিটালেন। তাও আবার আমি কিছু বলছিলাম না আপনাকে। আমি হয়তো সাধারণ একজন মানুষ, আপনাকে মারলে আমার সম্মানের উপর হয়তো আঘাত আসবে না। তখন আমি যদি সবার সামনে আপনার গায়ে হাত তুলতাম তখন কেমন লাগতো বলেন? আপনাকে বাঁচানো কি আমার অপরাধ ছিল বলেন? ম্যাম মাথা নিচু করে বললেন, স্যার সত্যি আমি অনেক বড় ভুল করেছি। তোমার সাথে, বিশ্বাস করো, এমন খারাপ ব্যবহার আমি কারোর সাথে করিনি। হঠাৎ তুমি আমার গায়ে টাচ করার কারণ হয়ে গিয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি। আমি বললাম, যা হয়েছে ভুলে যান, এখন এখান থেকে চলে যান, আমি কিছু মনে করিনি। রিয়ার বাবা হয়তো আমার কাছে এই কথা আশা করেনি, তবে তিনি একটু গলাটা নিচু করে বললেন, তুমি জানো সেই দিন আমার মেয়ের ওপর কে জানি অ্যাটাক করেছে? আম্মু বলল, তো আমাদের কাছে কেন আসলেন জানতে পারি? আপনার ছেলেকে আবার ফিরিয়ে নিতে আসছে। আমি বললাম, কেন? আমি ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না নাকি? আমার মতো কেউ মনে হয় পরীক্ষায় পাশ করতে পারে না, তাই তো? কেন এটা ভুলে গেলেন? যখন আমি হসপিটালে গেলাম তখন আপনি ফোন করে বলেছেন রেদওয়ান নামে কোনো রুগী এলে চিকিৎসা না করে, এমনিকেই সব হসপিটালে ফোন করে বলেছেন। আম্মু বলল, তুই আমাকে এই কথা আগে বলিসনি কেন? ম্যাম বলল, দেখা যা হয়েছে ভুলে যান, আমি তো আপনাদের কাছে মাপ চাইতে এসেছি, প্লিজ মাফ করে দিন। আমার ছেলে এখন যেটা বলছে, এরপরেও যদি না যাও এখান থেকে, অন্য ব্যবস্থা করতে আমি বাধ্য হব। ম্যামের বাবা বললেন, হাতে একটু ইশারা করে, আপনাদের সবার হয়তো লাশ পড়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। বাবা কোথা থেকে এসে বলল, তাই নাকি? তো দেখি আপনার কেমন ক্ষমতা, বলে দেখি আমাদের মারতে, আমাদের মেরে এখান থেকে বেঁচে যেতে পারবেন তো, নাকি কুকুরের মতো অপমানিত হয়ে যেতে চান? ম্যামের বাবার কথা শুনে দাঁড়িয়ে পড়ল। ম্যাম বলল, আপনাদের আমি আর কিচ্ছু বলতে চাই না, এখানে আমি অপরাধ করেছি তাই দোষ আমার, আমি অন্য কোনো ঝামেলায় জড়াতে চাই না, মাফ করে দিও। রেদওয়ান, আমি আসছি বাবা, চলো, যেই কারণে এখানে আসছি সেটা আর হয়তো হবে না, কিন্তু ওকে। ম্যাম বলল, বাবা বলছি তো চল, কোনো কথা বলবে না। দরজার পর্যন্ত যেতেই আমি তাসলিমাকে ডাক দিলাম। তাসলিমা আমার কথা শুনে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, খুব ভালোই আছেন না ম্যাডাম? যা, তোর সময় নষ্ট হচ্ছে, ম্যাম হয়তো দাঁড়িয়ে আছে। তবে আজকে যেটা করলে আমি আশা করিনি তোর কাছে। উনি আমার আম্মু ছিলেন, সব জায়গায় সবকিছু করা যায় না, এটা মাথায় রাখবে। দেখ, আমি তো এটা অযথা করলাম যাতে ওনার আমাকে বিশ্বাস করতে পারে, তার কারণে তুই আমাকে কি বললি? হ্যাঁ, আমি বললাম, বিশ্বাস? হ্যাঁ, আরো কারো কাছে অবিশ্বাস হতে চাই না, এখন সব দেওয়া হয়ে গিয়েছে, ডিরেক্ট অ্যাকশন নিবি এখন। আচ্ছা আমি আসি রে। ম্যাম হয়তো দাঁড়িয়ে আছে। তাসলিমা চলে যাওয়ার পর আম্মু আমার কাছে এসে বলল, আচ্ছা সত্যি করে বল তো, তুই কি রেদওয়ান রিয়াকে পছন্দ করিস? আমি বললাম, হুট আবার এই প্রশ্ন কেন আম্মু? যা বলছি তাই বল। আমি বললাম, হয়তো করে, আবার হয়তোও না, এটা আবার কি ধরনের উত্তর? আমি বললাম, তবে মনের ইচ্ছা আমি পূরণ করব, তোমার ইচ্ছা চিন্তা করতে হবে না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, তবে আগে বাহিরের পরিবেশটা নীরব হতে দাও। দিব এক চর, আমি তোর এই পরিবর্তনটাই চাই। আজকে তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি। বাবা বলল, তোর মায়ের আবার কি ইচ্ছা? আমি বললাম, তুমি দূর থেকে কোথা থেকে শুনে ফেলেছ, কেন আমি শুনলে বুঝি সমস্যা? আমি বললাম, আরে বাবা সেটা তুমি বুঝবে না, তোর মা ছেলে মিলে কি যে যুক্তি করিস বুঝি না। আচ্ছা আমি তোরে কি বলছিলাম মনে আছে? আমি বললাম, মনে আছে, বলতে হবে না বাবা, কোনোদিন যেতে হবে বল? বাবা, সামনে শুক্রবারে যেতে হবে, রেডি থাকিস, নইলে ওরা আমার বাসায় চলে আসবে। কি বলছে? মনে থাকে যেন, মা ছেলে দুজনেই। আর এখন আমাকে যেতে হবে, তোমরা মা ছেলে মিলে আবার নতুন কোনো যুক্তি করো। এই বলে বাবা চলে গেল। আমি বললাম, আম্মু এখন কি করব? দেখ, আমি এই সময়ে কোনো বিয়ে ঠিক করতে পারবো না, এমনি কত ভেজালের ভিতরে আছি। আমি বললাম, কি বলবো বাবাকে? তবে তোর বাবা ফোনের মেয়ের পিক দেখিয়েছি, খুব সুন্দর আছে। আমি বললাম, তুমি? আম্মু মানুষটাই ভালো না। আম্মু মুখে হাত দিয়ে বলল, ও মা, আমি আবার কি করলাম? আমি বললাম, কি করলা না? এই যে তুমি বললা এক কথা আর এই আরেক কথা, আমি তোর মতিগতি বুঝি না। আমি বলছি দেখি তোর রিয়াকে পছন্দ করতে হবে, এমনটা না, মন থেকে তোর কি তাকে পছন্দ এটা তো একবার জানতে চেষ্টা করো। আমি বললাম, আম্মু আমাকে একটা সময় দিতে হবে, এত চাপা আমার উপর দিয়ে যাচ্ছে, আমি এসব নিতে পারছি না। বর্তমানে তোর বাবার পছন্দের মেয়ে দেখ, পরের বিষয়টা পরে চিন্তা করে দেখবো। আমি বললাম, আমার বাবার বউ না তুমি, তাই তোমার পক্ষ থেকে এক কথা বলবে, বুঝি। ও তাই নাকি? তো আমি তোর কি হই? আমি বললাম, ধুর আম্মু, তুমি মজা করলে একটু। আম্মুকে জড়িয়ে ধরে বললাম,
তুমি আমার লক্ষ্মী আম্মু। হয়েছে এখন ছাড়, আমার অনেক কাজ পড়ে আছে। আমি বললাম তোমার কাজ আর জীবনে শেষ হবে না, এই জন্যই তো বলছি একটা বিয়ে তাড়াতাড়ি করে ফেল, এখন বিয়ের কথা বলো না। রেদওয়ান তোরে একটা কথা বলার ছিল। আমি বললাম আম্মু বলো। মাহির বিয়ের খুব কাছাই চলে আসছে, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক, এই কয়দিনে যেন সব কিছু ঠান্ডা থাকে। আমি বললাম এই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আর মাহি কই? হয়তো দেখ ঘরে গিয়ে কথা বলছে। আমি বললাম বুঝেছি, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাসা থেকে বের করতে হবে। আচ্ছা, রিয়ার বাবা বলল রিয়ার ওপর নাকি কেউ আক্রমণ করতে চেষ্টা করেছে। আমি বললাম ওদের তো ক্ষমতা কম না, ওদের বিষয় ওদের দেখতে দাও। আমি আমি আর কালকে সকালে কলেজে যাব, আজকে ডিউটিতে যাবি। আমি বললাম না, 2 দিন পর থেকে যাব। বিকালে বাসা থেকে বের হলাম, যারা যারা আমাকে চিনে তারা আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমার আর কি বললো সেটা দেখার সময় নেই আমার। সকালে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর স্যার ম্যাম ক্লাস শুরু করলো। উনি আমাকে দেখে একটা হাসি দিলেন, তবে হঠাৎ ফাহিমের বোনকে ক্লাসের ভিতরে দেখে অবাক হয়ে গেলাম। ও আমাদের 2 বছর জুনিয়র, তবে আমাদের ক্লাসে কেন আসলো? আমার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল, তবে একটু আড়ালে, কেউ টের পর্যন্তও পায়নি। ম্যাম আড়ালে চোখে তাকিয়ে একবার দেখলো, উনি বোর্ডের কি যেন লিখছিলেন। লেখা বন্ধ করে ফাহিমের বোনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ করে ক্লাসের ভিতরে কোনো দরকার আছে নাকি? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।